অধ্যায় ৫ দুঃসময়। ১৯৭৪ সাল। গ্রীষ্ম থেকে শরৎকাল পর্যন্ত সময়টা বাংলাদেশের অনেকের কাছেই তাদের জীবিতকালের স্মৃতির পাতায় একটা জঘন্যতম অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক সংঘটিত হত্যার তাণ্ডবলীলার স্মৃতি প্রত্যক্ষদর্শীর শিরা উপশিরায় রক্ত সঞ্চালন আজও থামিয়ে দেয়। কিন্তু সবাই স্বীকার করে নিয়েছে যে ওই দামেই স্বাধীনতাকে কিনতে হয়েছিল। মুক্তি সংগ্রামের অন্ধকার ঘুটঘুটে দিনগুলোতেও প্রত্যেকটি বাঙালির অন্তরে একটি নূতন জীবনের প্রত্যাশার আলো ধিকি ধিকি করে জ্বলছিল। কিন্তু স্বাধীনতার তৃতীয় বছরে পা দিতে না দিতেই ওই প্রত্যাশার আলো দপ করে নিভে গেল। আমদানি আর বিতরণ প্রক্রিয়ার প্রত্যেকটি স্তরে দুর্নীতি, কালোবাজারি, চোরাচালানি ইত্যাদির বদৌলতে খাদ্য সরবরাহ অবনতির দিকে ধাবিত হতে থাকল। চালের দাম অস্বাভাবিকভাবে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেল। তারপরই দেশের প্রায় অর্ধেক এলাকা প্রলয়ঙ্কারী বন্যায় ডুবিয়ে দিল। মানুষকে বাঘের মতো দুর্ভিক্ষ সদর্পে সারা দেশ ছেয়ে গেল। গ্রামগুলোতে মশামাছির মতো মানুষ মরতে শুরু করল। শেখ মুজিব নিজে এই সরকারিভাবে পরে স্বীকার করেছিলেন যে খেতে না পেয়ে প্রায় ২৭,০০০ মানুষ মরে গেছে। ওই হিসেবটা আসলে যথেষ্ট কম ছিল। শুধু উপোস করাই নয়, তার ফলশ্রুতিতে পুষ্টিহীনতা, টিকে থাকার ক্ষমতা হ্রাস, রোগ ইত্যাদিতে মরেছে তারও বেশি। কমপক্ষে ৩০ লক্ষ লোক উপসীমার নিচে বসবাস করছিল। সুতরাং ওই হিসেবে দুর্ভিক্ষের কারণে মৃত্যুর সংখ্যা লক্ষের ঘরেই হয়ে থাকবে। প্রকৃতপক্ষে প্রধানমন্ত্রী নিজেই ওই হিসেবের অন্তর্ভুক্ত হবার পর শেখ মুজিব জেনারেল অ্যাসেম্বলিতে ভাষণ দেওয়ার জন্য নিউ ইয়র্কে যাচ্ছিলেন। বিমানে ওঠার পূর্ব মুহূর্তে তিনি তার মন্ত্রীদেরকে দেশের ৪,৩০০টি ইউনিয়নের প্রত্যেকটিতে লঙ্গরখানা খোলার জন্য নির্দেশ প্রদান করলেন। শেষ পর্যন্ত ৫,৭০০ লঙ্গরখানা খোলা হয়েছিল। ওইগুলোতে প্রতিদিন ৩০-৪০ লাখ না খাওয়া মানুষের জীবন বাঁচানোর জন্য কেবল একবেলা সামান্য কিছু খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছিল। লাখে লাখে মানুষ গ্রাম ছেড়ে খাবারের সন্ধানে শহরের দিকে ধাবিত হতে থাকে। হাজার হাজার লোক রাজধানী ঢাকার দিকে ছুটে আসে এই প্রত্যাশায় যে বঙ্গবন্ধু তাদের জন্য অন্তত দুমুঠো ভাতের সংস্থান করে দিবেন। কিন্তু বঙ্গবন্ধু তাদের পেটের আগুন নিভানোর কোনো ব্যবস্থাই করতে পারলেন না। হাজার হাজার ছিন্নমূল জনতা আর ভিক্ষুকের দল ঢাকায় চলে এলে সরকার বিব্রত হয়ে পড়ে। ১৯৭৫ সালের ৩রা জানুয়ারি ঢাকার শহর পরিচ্ছন্ন করার জন্যে এক ব্যাপক অভিযান চালিয়ে প্রায় ২ লক্ষ ছিন্নমূল আর বস্তিবাসী জনতাকে জোর করে হয় তাদের গ্রামের বাড়িতে, না হয় শহর থেকে বেশ দূরে সরকার সৃষ্ট ক্যাম্পে যেতে বাধ্য করা হয়। ৩টি ওই ধরনের ক্যাম্পের মধ্যে ডেমরায় অবস্থিত ক্যাম্পের অবস্থা ছিল জঘন্যতম। গার্ডিয়ান পত্রিকা ১৮/২/১৯৭৫ ইংরেজি ওই ক্যাম্পটিকে মুজিবের লোকদের সৃষ্ট দুর্যোগ এলাকা নামে আখ্যায়িত করা হয়েছিল। ক্যাম্পটির অবস্থা ছিল সত্যিই হৃদয় বিদারক। ওই ক্যাম্পটিতে ৫০,০০০-এরও বেশি লোককে জড়ো করা হয়েছিল। চতুর্দিকে কাঁটাতারের বেড়া দিয়ে রক্ষীবাহিনী দ্বারা পাহারার ব্যবস্থা করা হয়েছিল। এতগুলো লোকের জন্যে কয়েকটা পায়খানা আর সামান্যতম কয়টা টিউবওয়েলের বন্দোবস্ত রাখা হয়েছিল। ঔষধের কোনো সরবরাহ ছিল না। নামে মাত্র কিছু রেশনের ব্যবস্থা করা হয়েছিল। ওই ক্যাম্পে অবস্থা এতই অমানবিক ছিল যে সেখানে একজন সাংবাদিক দেখতে গেলে এক হতভাগ্য ছিন্নমূল ক্যাম্পবাসী বুড়ো বলেছিল, আমাদেরকে খাইতে দেন, আর না হয় গুলি কইরা মারেন। শেখ মুজিব সুকৌশলে ওইসবের জন্যে তার পার্টির লোকদেরকে এবং মন্ত্রীবর্গকে দোষারোপ করে যাচ্ছিলেন। জনগণও তাই করল। জনগণ ভাবছিল অন্তত শেখ মুজিব তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারেন না।
এমআর আক্তার মুকুল শেখ মুজিবের অত্যন্ত অন্তরঙ্গ মানুষ ছিলেন। মুকুল আমাকে একটা মজার গল্প শুনিয়েছিল। সময়টা ছিল 1975 সালের মার্চ মাস। শেখ মুজিব বিরোধী দল জাসদের কিছু নেতৃবর্গের সঙ্গে গোপনে সম্পর্ক রাখছিলেন। জাসদ সিদ্ধান্ত নিল 17 মার্চ তারা এক বিরাট জনসভা করবে পল্টনে। সেখান থেকে সরকারের বিরুদ্ধে এক বিক্ষোভ মিছিল নিয়ে বঙ্গভবনে আক্রমণ করবে। শেখ মুজিব গোপন সম্পর্কের মাধ্যমে তাদেরকে স্বরাষ্ট্রমন্ত্রী মনসুর আলীর বাসভবনের দিকে লেলিয়ে দিলেন। মন্ত্রী অবশ্য পরিবার পরিজন নিয়ে কিছুদিনের জন্য শহরের বাইরে ছিল। উচ্ছৃঙ্খল জনতা স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে আক্রমণ চালাল। রক্ষীবাহিনী সময়মতো গুলি চালিয়ে 11 জনকে হত্যা করল। এভাবে তিনি চমৎকারভাবে তার নিজের উপর পরিকল্পিত আক্রমণ প্রতিহত করলেন। উল্লেখযোগ্য, সেদিন তার 53তম জন্মবার্ষিকী ছিল। রক্তপাত ক্রমাগতভাবে বেড়েই চলল। মুজিব নিজেই স্বীকার করেছিলেন যে রাতের অন্ধকারে বিরোধীদের আক্রমণে প্রায় 4000 আওয়ামী লীগ পার্টির কর্মী নিহত হয়েছিল। এর মধ্যে 5 জন সংসদ সদস্যও ছিল। ব্রিগেডিয়ার মঞ্জুর জানিয়েছিলেন যে ওই সকল হত্যাকাণ্ডের অধিকাংশেরই কারণ ছিল আন্তদলীয় কলহ। খন্দকার মোশতাক আহমেদ জানালেন যে স্বরাষ্ট্রমন্ত্রী মনসুর আলীর নির্দেশে রক্ষী বাহিনী যখন গভীর রাতে হানা দিয়ে বাড়ি থেকে জোর করে লোকজনকে ধরে নিয়ে আসতে যেত, তখন তাদের স্ত্রী মা বোনের আর্তচিৎকারে পুরনো ঢাকার আকাশ ভারী হয়ে উঠত। রক্ষী বাহিনীর নিয়ে যাওয়া ওই লোকজন আর কোনোদিন ফিরে আসত না। অব্যবস্থা আর দুর্নীতির কারণে দিন দিন দুর্যোগের মাত্রা কেবল বেড়েই চলেছিল। এসবের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে শেখ মুজিব বলেছিলেন যে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থতার কারণ তিনি বুঝতে পারছিলেন না। এ কারণে তিনি 9 জন মন্ত্রীকে তার পরিষদ থেকে বাদ দিলেন, কিন্তু ক্ষুদ্র কর্মচারী আর দলীয় লোককে শাস্তি প্রদান করলেন এবং চোরাচালানি আর মজুদ্দার পাকড়াও করার জন্যে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন। শেষের কাজটিই ছিল বহু মারাত্মক ভুলের অন্যতম, যা তার পতনকে ত্বরান্বিত করেছিল। এতদিন ধরে সেনাবাহিনী দূরে বসে কেবল লক্ষ্য করছিল বাঙালি জাতির সোনার বাংলা গড়ার স্বপ্ন কিভাবে শূন্যে মিলিয়ে যাচ্ছিল। এতদিনে তারা ওই দুঃখজনক বাস্তবতার মুখোমুখি এসে দাঁড়ালো। তারা তা করতে চায়নি, কিন্তু তাদের মধ্য থেকে কেউ কেউ রাজনীতিকদের একগুঁয়েমি থেকে অনিবার্য কারণেই দেশকে রক্ষা করাকে দেশপ্রেমিকের দায়িত্ব বলে মনে করল। এভাবেই সেনাবাহিনীকে রাজনীতিতে টেনে আনা হলো, যার ফলশ্রুতিতে ঘনিয়ে এলো মুজিবের ধ্বংসের প্রহর। প্রধানমন্ত্রিত্বের বিরাট দায়িত্বে থেকেও তার ক্ষমতার মোহ কাটেনি। আরও বেশি ক্ষমতা নিজের হাতের মুঠোয় নিয়ে আসার পরিকল্পনায় মুজিব মত্ত হয়ে উঠলেন। তিনি সিদ্ধান্ত নিলেন ফ্রান্স আমেরিকান কায়দায় রাষ্ট্রপতি শাসিত সরকারের প্রবর্তন করবেন। তিনি তাই করলেন এবং ভয়ানক পন্থায়। প্রথমে তিনি দেশব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করলেন 28 ডিসেম্বর 1974 সালে। জনগণকে সকল মৌলিক অধিকার থেকে বঞ্চিত করলেন। তার কোনো কাজে যেন কোর্ট বাদ সাধতে না পারে, সেজন্য তিনি কোর্টের সকল ক্ষমতা খর্ব করলেন। তারপর তিনি জাতীয় সংসদে তার সর্বময় ক্ষমতার পক্ষে সকল আইন পাশ করিয়ে নিলেন। জাতীয় সংসদকে দিলেন কেবলই একটা উপদেষ্টার মর্যাদা, আর তার হাতে সকল ক্ষমতার উৎস হিসেবে বিরাজ করার বিষয়টি আইন সিদ্ধ করে নিলেন। 1 মাসেরও কম সময়ের মধ্যে জাতীয় সংসদ সকল পরিবর্তনের রাবার স্ট্যাম্প প্রদানের কাজ শেষ করল। বন্দি সংবাদপত্রের দল তার অনুমোদনের জয়গানে তাল মিলাল। চাটুকারের দল খুশির চিৎকারে ফেটে পড়ল। শেখ মুজিব তার এ কর্মকে দ্বিতীয় বিপ্লব বলে আখ্যা দিলেন। তার মতে এ বিপ্লব শোষণ আর অন্যায় থেকে দুঃখী মানুষের মুক্তি বয়ে আনবে। তিনি 1975 সালের 25শে জানুয়ারি
প্রেসিডেন্ট হিসেবে অভিষিক্ত হলেন। মাত্র 3 বছরের মধ্যে একজন মহান পার্লামেন্টেরিয়ান প্রবল পরাক্রমশালী এক নায়কে রূপান্তরিত হলেন। সকল রাষ্ট্রীয় ক্ষমতা নিজ হাতে কেন্দ্রীভূত করে সর্বসাধারণের সকল সমালোচনা আর বিরোধিতাও যেন নিজের উপর টেনে নিয়ে এলেন। এক্ষণে আর মন্ত্রী, সরকারি কর্মচারী আর দলীয় লোকদের উপর নিজের দোষ ট্রান্সফার করার সুযোগ রইল না। এত বড় একজন চতুর রাজনীতিবিদের জন্যে এটা ছিল একটা মারাত্মক ভুল। 1974 সালের জানুয়ারি মাসে কয়েকজন যুব আর্মি অফিসার এমন এক ঘটনার সঙ্গে জড়িয়ে পড়ে যা পরবর্তীতে শেখ মুজিবের হত্যাকাণ্ডকে সরাসরি প্রভাবান্বিত করেছিল। ঢাকা লেডিস ক্লাবে একটা বিয়ের অনুষ্ঠানে মেজর ডালিম আর তার সুন্দরী সহধর্মিণীকে নিয়ে ওই ঘটনার সূত্রপাত। শেখ মুজিবের ডান হাত এবং রেড ক্রসের চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফার ভাই মিসেস ডালিমের উপর কিছু আপত্তিকর মন্তব্য করে। বাদানুবাদের এক পর্যায়ে গাজীর ভাড়াটে গুন্ডা বাহিনী যোগ দেয় এবং দম্পতিটিকে বেইজ্জতি করে। এমনকি ওই ঠগীদের দল তাদেরকে কিডন্যাপ করার প্রচেষ্টা চালায়। ঘটনা শুনে ডালিমের সহকর্মী আর্মি বন্ধুরা এর একটা দাঁত ভাঙা জবাব দেওয়ার সিদ্ধান্ত নেয়। বিলম্ব না করে তাদের সৈন্য সামন্তের একটা দল সঙ্গে নিয়ে ওরা 2 ট্রাকে ভর্তি করে ওই গুন্ডা বাহিনীর তালাশে বেরিয়ে পড়ে এবং সবশেষে গাজী গোলাম মোস্তফার বাংলো তছনছ করে তাদের অপারেশনের সমাপ্তি টানে। উভয় পক্ষ থেকেই শেখ মুজিবের কাছে বিচার যায়। শেখ মুজিব একটি মিলিটারি পর্যবেক্ষণ কমিটি গঠন করে অফিসারদের মধ্যে বিশৃঙ্খলার জন্য বিচারের ব্যবস্থা করে। এতে 22 জন যুবা অফিসারকে চাকুরিচ্যুত করা হয় কিংবা জোরপূর্বক অবসর গ্রহণে বাধ্য করা হয়। এর মধ্যে মেজর ডালিম, মেজর নূর আর মেজর হুদাও ছিলেন। এতে করে যুবা অফিসারদের মধ্যে শেখ মুজিবের উপর একটা দারুণ ক্ষোভের সৃষ্টি হয়, যার পরিণাম হয়েছিল অত্যন্ত মারাত্মক। কিন্তু ওই সময়ে মুজিবের জীবনের উপর যে গুরুত্বপূর্ণ হুমকিটা ঝুলছিল তা ঠিক সেনাবাহিনীর পক্ষ থেকে নয়, সম্পূর্ণ অপ্রত্যাশিত একটা দিক থেকে তার পরিষ্কার আভাস ভেসে আসছিল। ঘটনাচক্রে মাওপন্থী সিরাজ শিকদার 1974 সালের ডিসেম্বরের শেষের দিকে চট্টগ্রামের কাছাকাছি একটা এলাকা থেকে শেষ পর্যন্ত পুলিশ কর্তৃক গ্রেফতার হলেন। জাকারিয়া চৌধুরীর মতে তাকে পাহারা দিয়ে ঢাকায় নিয়ে আসা হলো শেখ মুজিবের সঙ্গে দেখা করানোর জন্য। শেখ মুজিব তাকে তার আয়ত্তে আনতে চাইলেন, কিন্তু শিকদার কোনোরকম আপোষ রফায় রাজি না হলে মুজিব পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলে দিলেন। জাকারিয়া বলল, সিরাজ শিকদারকে হাতকড়া লাগিয়ে চোখ বাঁধা অবস্থায় রমনা রেসকোর্সের পুলিশ কন্ট্রোল রুমে নিয়ে আসা হয়। তারপর গভীর রাতে এক নির্জন রাস্তায় নিয়ে গিয়ে গুলি করে হত্যা করা হয়। ওই সময়ে সরকারি প্রেস নোটে বলা হয় যে পালানোর চেষ্টাকালে সিরাজ শিকদারকে গুলি করে হত্যা করা হয়েছে। শিকদারের বোন জাকারিয়ার স্ত্রী শামীম জানায়, সিরাজের দেহের গুলির চিহ্ন পরিষ্কার প্রমাণ করে যে স্টেনগান দিয়ে তার বুকে 6টি গুলি করে তাকে মারা হয়েছিল। সিরাজ শিকদারকে শেখ মুজিবের নির্দেশেই হত্যা করা হয়েছে বলে সারা শহরে রটে গেল। 19 বছরের যুবতী শামীম তার ভাইয়ের হত্যার প্রতিশোধ নেয়ার সিদ্ধান্ত নিল। সে আমাকে বলেছিল, আমি সর্বহারা পার্টির কাছ থেকে একটা রিভলভার পেয়েছিলাম এবং এই হত্যাকারীকে হত্যা করার সুযোগের সন্ধান করছিলাম। শামীম বাংলাদেশের শ্রেষ্ঠ ভাস্করদের একজন। গত বছরই কেবল সে তার ভাস্কর্যের জন্যে প্রেসিডেন্ট পুরস্কার লাভ করে। তার ধারণা সে নিশ্চয়ই মুজিবকে গুলি করার দূরত্বে পেয়ে যাবে। শামীম মুজিবের সঙ্গে দেখা করার জন্য বহুবার আর্জি পেশ করেছে, কিন্তু কোনো ফল হয়নি। প্রতিবারই প্রত্যাখ্যাত হয়েছে সে। তারপর সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগে তার এক প্রদর্শনীতে শেখ মুজিবকে আমন্ত্রণ জানালো।
মুজিব আমন্ত্রণ গ্রহণ করলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি সেখানে উপস্থিত হতে ব্যর্থ হলেন। সে স্মৃতিচারণ করে বলল, আমি ভয়ানক বেপরোয়া হয়ে উঠেছিলাম। আমি শত চেষ্টা করেও তাকে আমার গুলির দূরত্বের ভেতরে আনতে পারলাম না। ভাগ্যই মুজিবকে বাঁচিয়ে দিয়েছিল। শামীম জাকারিয়ার প্রেমে পড়ে যায়। তাদের বিয়ে হলে স্বামীর সঙ্গে শামীম বিদেশ চলে যায়। 1974 সালের জুলাই মাস। মেজর ফারুক ফার্স্ট বেঙ্গল ল্যান্সার্সের ব্র্যাভো স্কোয়াড্রন নিয়ে ডেমরায় চলে আসে। শেখ মুজিবের নির্দেশক্রমে এক নাটকীয় পরিচ্ছন্ন অভিযানের অংশ হিসেবে ফারুকের পোস্টিং হলো সেখানে। কয়েকদিনের মধ্যেই ফারুক ডাকাত দলের আড্ডাখানা বলে পরিচিত নারায়ণগঞ্জ রোডের আশেপাশের এলাকা একেবারে পরিচ্ছন্ন করে ফেলে। ওই এলাকার ত্রাস সৃষ্টিকারী ডাকাত সর্দার এক 20 বছরের যুবক। নিজেকে সে একজন আওয়ামী লীগার বলে পরিচয় দিয়ে থাকে। ফারুক তাকে গ্রেফতার করলে সে পরিষ্কার ভাষায় স্বীকার করে যে এ যাবৎ পর্যন্ত সে মাত্র 21 জনকে দুনিয়া থেকে বিদায় করে পরপারে পাঠিয়ে দিয়েছে। ফারুক পরে আমাকে বলেছিল, আমি তাকে এ কাজ করার কারণ জিজ্ঞেস করলে সে তার ওস্তাদের নির্দেশে তা করেছে বলে জানায়। ওই বদমায়েশের ওস্তাদ স্বয়ং শেখ মুজিব। সুতরাং তার কী বা আমি করতে পারতাম? যুবকের ঘটনাটি মেজরকে সাংঘাতিকভাবে নাড়া দেয়। আওয়ামী লীগারদের যথেচ্ছা কর্মকাণ্ডে যে কোনো রকমের অ্যাকশন নিতে গেলেই রাজনৈতিক হস্তক্ষেপ এক বিরাট অন্তরায় হয়ে দাঁড়াত। সেনাবাহিনী বিভিন্ন জায়গা থেকে চোরাচালান, মজুতদারি, হত্যা ইত্যাদির অভিযোগে শত শত লোককে গ্রেফতার করে, কিন্তু ঢাকা থেকে একটা টেলিফোনেই ওই সকল লোকজন বেকসুর খালাস হয়ে যেত। ফারুক জানালো, সে একটা লিখিত নির্দেশ পায়। ওই নির্দেশে বলা হয় যে সে কাউকে গ্রেফতার করলে তার নিজ দায়িত্বেই তা করতে হবে। কোনো অঘটন ঘটে গেলে তার জন্য তার রেজিমেন্টাল কমান্ডার কিংবা ব্রিগেড কমান্ডার কেউই দায়ী থাকবে না। ফারুক বলল, এর অর্থ ছিল এরকম যে আমাদেরকে অনাচার দুর্নীতি দূর করতে হবে, কিন্তু আওয়ামী লীগ দেখলেই থমকে দাঁড়াতে হবে। পুরো ব্যাপারটাই এক দুঃখজনক ছেলেখেলায় পরিণত হয়েছিল। ঠিক ওই সময়েই সেনাবাহিনীকে নির্দেশ দেয়া হলো নকশালদের মূলোৎপাটনের জন্যে। শেখ মুজিব নিজেই এ নির্দেশ প্রদান করলেন। আসলে শেখ মুজিব চেয়েছিলেন নকশালদের নামে সিরাজ শিকদার আর কর্নেল জিয়াউদ্দিনকে খতম করতে। ফারুক এ নির্দেশ পালনে উৎসাহী হতে পারল না। সে ওই ধরনের নির্দেশ পালন না করার সিদ্ধান্ত নিল। সে বলল, আমি মার্ক্সবাদীদের ব্যাপারে খুব একটা আগ্রহী ছিলাম না, কিন্তু যে জিনিসটা আমাকে অনুপ্রাণিত করেছিল তা হচ্ছে যে ওই ছেলেরা তো দেশের জন্য যথেষ্ট করেছে। আদর্শগতভাবে তারা হয়তো ভুল পথে যেতে পারে, কিন্তু তারা তো দেশের কোনো ক্ষতি করেনি। সুতরাং যখনই ফারুক তাদের কাউকে ধরতে পারত, চুপি চুপি সে নিজেই তার মুক্তির ব্যবস্থা করে দিত। একবার টঙ্গীতে মেজর নাসের 3 ব্যক্তিকে আটক করে। এরা 3টি খুনের আসামি ছিল। নববিবাহিত এক দম্পতি তাদের গাড়িতে টঙ্গী যাবার পথে মোজাম্মেল নামে এক দুর্ধর্ষ আওয়ামী লীগার ও তার সহকর্মীরা তাদের উপর হামলা চালায়। গাড়ির ড্রাইভার আর আরোহী স্বামীকে খুন করে তারা মেয়েটির উপর ধর্ষণ চালায়। 3 দিন পর মেয়েটির রক্তাক্ত লাশ একটা পুলের কাছে রাস্তার উপর পাওয়া যায়। মেজরের হাতে ধৃত এই ঘটনার সঙ্গে জড়িত মোজাম্মেল মেজর নাসেরকে 3 লক্ষ টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অনুরোধ জানিয়েছিল। মোজাম্মেলের ভাষায়, ব্যাপারটিকে সরকারি পর্যায়ে নেয়ার ব্যবস্থা করবেন না, আজ হোক কাল হোক আমাকে আপনার ছেড়ে দিতেই হবে, সুতরাং টাকা নিয়ে ছেড়ে দিতে আপনার আপত্তি কেন? নাসের এতে ক্ষিপ্ত হয়ে তাকে ফাঁসিতে ঝুলাবে মনে করে কোর্টে সোপর্দ করে। কিছুদিন পরই ওই 3টি নৃশংস খুনের আসামি মোজাম্মেলকে জনসম্মুখে প্রকাশ্যে ঘুরে বেড়াতে দেখে সকলেই বিস্মিত হয়ে যায়। সেনাবাহিনীতে ঘটনাটি আরও চাঞ্চল্যের সৃষ্টি করে। এ কাণ্ডটি শেখ মুজিবের ব্যক্তিগত হস্তক্ষেপেই সম্ভব হয়েছিল।
ওই ঘটনাটি ফারুক আর তার সহকর্মীদেরকে চমকিয়ে দেয়। টঙ্গী তাদের জীবন নদীর বাঁক ঘুরিয়ে দেয়। ফারুক বলল, আমরা এমন এক সমাজে বসবাস করছিলাম যেখানে অপরাধীরা নেতৃত্ব দিচ্ছিল। বাংলাদেশ যেন মাফিয়ার কর্তৃত্বাধীনে চলে গেল। আমরা সম্পূর্ণভাবে বিদ্রোহী হয়ে উঠলাম। এখানে এমন এক সরকার কায়েম হয়েছিল যে সরকার খুনের মতো জঘন্য কাজে শক্তি যোগাত, আর এমন সব চরম কর্মকাণ্ড ঘটাত যেগুলো থেকে ওই সরকার জনগণকে বাঁচানোর কথা ছিল। তা আর চলতে দেয়া যাচ্ছিল না। আমরা তাকে খতম করার সিদ্ধান্ত নিলাম। ওই দিনই মেজর ফারুক শেখ মুজিবকে মেরে ফেলতে চেয়েছিল। সে স্মৃতিচারণ করে বলল, আমি সাংঘাতিক উত্তেজিত হয়ে গিয়েছিলাম। আমি ক্যাপ্টেন শরফুল হোসেনকে বলেছিলাম, শরফুল, এভাবে বেঁচে থাকা একেবারেই অর্থহীন। চলো আমরা শেখ মুজিবকে এখনই খতম করে আসি। ফারুক তার মনের কথা ব্যাখ্যা করে চলল। তোমার কি মনে পড়ে শেখ মুজিবের ফিরে আসার খবর শুনে আমরা কিভাবে কান্নায় ভেঙে পড়েছিলাম? তোমার কি মনে আছে সমস্ত দেশ, সবগুলো মানুষ খুশিতে পাগল হয়ে উঠেছিল? ওই মানুষটাকে প্রায় দেবতার আসনে বসানো হয়েছিল। 1972 সালে তিনি যদি আমাদেরকে বলতেন, ঠিক আছে, তোমরা আওয়ামী লীগারদের কিংবা ব্রিগেড কমান্ডারদের ঘিরে ফেলো আর তাদেরকে বেঁধে নদীতে ফেলে দাও, আমরা ঠিক তাই করতাম। কেন করতাম? কারণ শেখ মুজিব তা করতে বলেছেন। কি জন্যে করতে বলেছেন এ প্রশ্নটি হয়তো কেউ করত না, আমিও করতাম না। আমরা ভাবতাম আমরা একটা দেশ পেয়েছি, একজন নেতা পেয়েছি। আমরা যে কোনো কাজই করতে প্রস্তুত। কোনো সমস্যাকেই আমাদের সমস্যা মনে হতো না। অথচ শেখ মুজিব জনগণের এ ধরনের অনুভূতিকে ধ্বংস করে দিয়ে শতাব্দীর সবচেয়ে মারাত্মক অপরাধের জন্য নির্দেশ দিলেন। ফারুক বলল যে টঙ্গীর ওই ঘটনাটি তাকে বিদ্রোহী বানিয়েছিল। সে বলল, এরপর থেকে প্রমোশন, কোর্স, ক্যারিয়ার ইত্যাদির প্রতি আমার আর কোনোই মোহ রইল না। আমি কেবল একটা জিনিসই সারাক্ষণ ভাবতাম, কিভাবে এ সরকারের পতন ঘটানো যায়। এই সময়ে ফারুক তার ভাইরা ভাই মেজর খন্দকার আব্দুর রশিদের সাহচর্য থেকে বঞ্চিত ছিল। মেজর রশিদ তখন বম্বের নিকটবর্তী দেওলালিতে 14 মাসের একটি গানারি স্টাফ কোর্সে অংশগ্রহণ করছিল। রশিদের অবর্তমানে ফারুক অন্যান্য অফিসারদের সঙ্গে ব্যক্তিগতভাবে কিংবা ক্ষুদ্র দলে বিভক্ত হয়ে আলোচনা চালিয়ে যাচ্ছিল। ফারুক তার নাম উল্লেখ করেছিল কর্নেল আমিন আহমেদ, মেজর হাফিজ, মেজর সেলিম, মেজর নাসির, মেজর গাফফার, স্কোয়াড্রন লিডার লিয়াকত প্রমুখ। তাদের সকলেরই পরিকল্পনা ছিল দীর্ঘমেয়াদী, কিন্তু ফারুক খুব তাড়াতাড়ি কিছু একটা ঘটিয়ে ফেলতে উদ্গ্রীব ছিল। কিন্তু রাজনীতির জন্য সে নিজেকে অনেক কাঁচা বলে মনে করল। সে ভাবল তার অনেক কিছু জানা প্রয়োজন, সেজন্যে তার অনেক পড়াশোনা করা প্রয়োজন বলে সে ঠিক করল। 1974 সালে শরৎকালে ফারুক কয়েক ডজন বই পড়া শেষ করল। এগুলির মধ্যে চে গুয়েভারার ডায়েরি, চেয়ারম্যান মাও সেতুংয়ের কিছু বই, দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনৈতিক সমস্যার উপর একটি থিসিস গুরুত্বপূর্ণ। মার্ক্সবাদী চিন্তাধারায় সে প্রভাবান্বিত হতে পারল না। মার্ক্সবাদ বাংলাদেশের জন্য কোনো সমাধান দিতে পারবে বলে তার মনে হলো না। বাংলাদেশের অবস্থার সঙ্গে কোনো বইয়েরই সে মিল খুঁজে পাচ্ছিল না। ওই সময় সে ইন্দোনেশিয়ার সোকার্ণ উৎখাতের পরিকল্পনার কিছু বই পড়ার সুযোগ পায়। সোকার্ণর সঙ্গে মুজিব উৎখাতের পরিকল্পনার কিছু মিল খুঁজে পেয়ে ফারুক মুজিব হত্যার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে। সে স্মৃতিচারণ করে বলল, আমি আমাকে জিজ্ঞেস করলাম, যদি মুজিবকে সোকার্ণর মতো গদিচ্যুত করে একটি প্রাসাদে আটক রাখা হয়। বক্তব্যটার উপর আমি নিজে নিজেই অনেকক্ষণ বিতর্ক করলাম। পুরো সেনাবাহিনী কিংবা দেশের সব মানুষ যদি আমাদের সঙ্গে থাকত তাহলে ব্যাপারটা অন্যরকম হতে পারত, কিন্তু সংখ্যায় আমরা ছিলাম খুবই নগণ্য। আমরা যদি তাকে বন্দী করতাম
তাহলে তার নামে অন্য একটা পাল্টা শক্তি আমাদেরকে সরিয়ে দিত। আমি তাও জানতাম যে তিনি ভারতের উপর সাংঘাতিকভাবে নির্ভরশীল। সব সময়ই একটা সম্ভাবনা থেকেই যাচ্ছিল যে কেউ ভারতীয়দেরকে শেখ মুজিবের পক্ষ থেকে ডেকে নিয়ে আসতো, কিংবা ভারতীয়রা মুজিবের উৎখাতের ব্যাপারে প্রতিবাদ জানাতো, এমনকি তাকে সহায়তা করার জন্য তাদের সেনাবাহিনীকেই পাঠিয়ে দিত। ওই পরিস্থিতিতে তাকে মেরে ফেললেও কোনো ফায়দা হতো না, কেননা ইতিমধ্যেই দেশটা ভারতের অধীনে চলে যেত। ফারুক আরও বলল, আমার তখন মনে হয়েছিল শেখ মুজিব মারা গেলে দেশের ভেতরে তেমন কোনো প্রতিক্রিয়া সৃষ্টি হবে না, অন্তত ভারতের পতাকা উড়িয়ে দেশের ভেতরে প্রবেশ করার কোনো হেতু থাকবে না। এক অর্থে শেখ মুজিব ভারতের সঙ্গে প্রীতির সম্পর্ক স্থাপন করে তার নিজের মৃত্যুর পরোয়ানাতেই যেন স্বাক্ষর দান করেছিলেন। আমরা তাকে শোকানোর মতো সরিয়ে রাখতে পারলাম না। আমার শুধু এটাই মনে হলো যে এর কোনো বিকল্প নেই, মুজিবকে মরতেই হবে। মুজিব প্রায়ই দেশের প্রত্যন্ত অঞ্চলে বেড়াতে যেতেন, আর এই ভ্রমণের জন্যে তিনি হেলিকপ্টারকেই পছন্দ করতেন। ফারুক প্রথমে মুজিবকে হেলিকপ্টারে মারার পরিকল্পনা করেছিল। স্কোয়াড্রন লিডার লিয়াকত তখন ফ্লাইট কন্ট্রোল অফিসার। ফারুক লিয়াকতকে অনুরোধ করেছিল যে যখন মুজিবকে নিয়ে হেলিকপ্টার আকাশে উড়বে তার আগেই পিস্তল সহ সে সঙ্গে থাকবে। তারপর রেডিও যোগাযোগ বন্ধ করে দিয়ে মুজিবকে গুলি করে মারা হবে এবং মুজিবের মৃতদেহ সুবিধাজনক একটা নদীতে ছুঁড়ে ফেলে দেবে। তারপর তারা গন্তব্যস্থলের দিকে যেতে থাকবে যেন কিছুই ঘটেনি। ইতিমধ্যে ফারুক এবং অন্যান্যরা নিচে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। ফারুক নিজেও একজন শৌখিন পাইলট। মুজিবকে হত্যা করার জন্যে এটাই সবচেয়ে সুবিধাজনক পরিকল্পনা বলে তার কাছে মনে হলো, কিন্তু পরে এই পরিকল্পনা বাদ দিতে হয়েছিল। ইতিমধ্যেই ঢাকায় একটি গুজব বেশ রমরমা হয়ে উঠল। শেখ মুজিব সংবিধান কিছু রদবদল করে সর্বময় ক্ষমতার অধিকারী প্রেসিডেন্ট হিসেবে অভিষিক্ত হবেন এবং দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করবেন। অন্যান্যদেরকে না জানিয়ে ফারুক নিজে নিজে একটা বিরাট অভিযান পরিকল্পনা তৈরি করতে লাগল। তখন ডিসেম্বরের মাঝামাঝি 1974 সাল। মাত্র কিছুদিন আগে তারা মুজিবের হেলিকপ্টার হাইজ্যাক করার পরিকল্পনা বাদ দিয়েছে। ফারুক সামরিক কায়দায় অগ্রসর হল। প্রথমেই লক্ষ্যবস্তু শনাক্ত করে নিল, অবশ্য মুজিবই প্রথম লক্ষ্যবস্তু। তার জন্যে পরে হুমকি হয়ে দাঁড়াতে পারে এমন কিছু নাম সে ওই তালিকায় সংযোজন করে নিল। এদের মধ্যে ছিলেন ফারুকের চাচা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ ও মনসুর আলী। অন্যদিকে মেজর জেনারেল শফিউল্লাহ, মেজর জেনারেল জিয়াউর রহমান এবং ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ। যথেষ্ট অনুসন্ধান এবং তাদের উপর লক্ষ্য রাখার পর ফারুক ওই তালিকা আরও কমিয়ে নিয়ে আসে। শত্রুর পাতায় সে মাত্র 3 জনের নাম লিখে রাখল: মুজিব, তার ভাগ্নে শেখ ফজলুল হক মনি আর ভগ্নিপতি আব্দুর রব শেরনিয়াবাদ। ওরা ছিল শেখ মুজিবের সবচেয়ে কাছের এবং প্রভাবশালী লোক। ফারুকের শেষ পর্যন্ত সিদ্ধান্ত হল এই 3 জনকেই মরতে হবে। ঢাকার অভিজাত ধানমন্ডি এলাকাবাসীরা সাধারণত রাত 10টায় আনন্দ উল্লাস আর সম্ভোগে মেতে ওঠে। তখন শীতকাল। প্রতিদিনই রাত 10টার কাছাকাছি সময়ে ময়মনসিংহ রোডের উপর একটি রিকশা থেকে একজন বিষণ্ণ চেহারার লোক বেরিয়ে আসত। লেকের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ করে 32 নম্বর রোডের ভেতরে ঢুকে পড়ত। লোকটার গায়ে বুশ শার্ট, পরনে লুঙ্গি আর পায়ে চপ্পল। সারাদিনের হাড়ভাঙা খাটুনির পর ঠান্ডা বাতাসে বিশ্রামরত ওই এলাকার গৃহভৃত্যদের থেকে লোকটাকে খুব একটা আলাদা মনে হতো না। একটা মাত্র পার্থক্য ছিল এই যে ওরা ছিল প্রাণ বাঁচানোর কর্মে ব্যস্ত, আর এই বিষণ্ণ লোকটা ছিল মৃত্যুর দূত। বিষণ্ণ মানুষের বেশে মেজর ফারুক রহমান দোজখের শিকারী কুকুরের ন্যায় শেখ মুজিবের আশেপাশে ঘুরে বেড়াচ্ছিল। ফারুক কাউকে বিশ্বাস করতে পারছিল না।
সেজন্যে সে নিজেই শেখ মুজিবের গতিবিধি, তার অভ্যাস, তার কাজ, তার খাবার জায়গা ইত্যাদি লক্ষ্য রাখছিল, যাতে করে চূড়ান্ত মুহূর্তে সামান্য ভুলের প্রশ্নও না ওঠে। ফারুক যে আর্টিলারি ব্যবহার করার চিন্তা করেছিল তা নিয়ে সে বিরাট মুশকিলে পড়ে গেল। আর্টিলারি ব্যবহার করার কৌশলগত পরিকল্পনা মানচিত্র তার কাছে ছিল না। একটা মাত্র ওই ধরনের মানচিত্র ছিল সেনাবাহিনীর সদর দপ্তরে। ওই মানচিত্র চেয়ে নেয়া, এমনকি ওইটার উপর এক পলকের দৃষ্টি ফেলাও যথেষ্ট সন্দেহের সৃষ্টি করতে পারে। এই ভেবে ফারুক বাংলাদেশ পর্যটন ব্যুরো থেকে একটা গাইড বই নিয়ে তাতে রক্ষিত শহরের ছোট একটা মানচিত্রকে কেন্দ্র করে নিজের পায়ে হেঁটে পদক্ষেপ মেপে মেপে দূরত্ব নিরূপণ করল এবং আর্টিলারি পজিশন নিজ পরিকল্পনায় স্থির করে নিল। এত সব পরিশ্রম আর দারুণ দুশ্চিন্তার মাঝে তার দিন কাটছিল। অন্তত দৈনিক 3টা ভ্যালিয়াম 5 না খেয়ে সে ঘুমোতে পারছিল না। কিন্তু ফেব্রুয়ারির মাঝামাঝি ঠিকই তার সকল কৌশলগত পরিকল্পনা সম্পূর্ণ হয়ে গেল। সে কু এর জন্য তখন প্রস্তুত। মেজর রশিদ তার গানারি স্টাফ কোর্স শেষ করে সিঙ্গাপুর ও মালয়েশিয়া যাবার জন্য আবেদন পেশ করে। ফারুক সঙ্গে সঙ্গেই রশিদকে লিখে পাঠালো, ঢাকায় কি ঘটছে তুমি জানো না, এখনই তোমাকে আমার প্রয়োজন। কোর্স শেষ করে রশিদ কাল বিলম্ব না করে মার্চের মাঝামাঝি ঢাকায় এসে পৌঁছালো। ফারুক রশিদকে তার পরিকল্পনা খুলে বলল। রশিদ তাতে তার সম্মতি জ্ঞাপন করল। দুই বন্ধুতে মিলে শেখ মুজিবকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনায় ডুবে গেল। একটা প্রশ্ন আমার মাথায় হঠাৎ উঁকি দিয়ে উঠল। তারা ক্ষমতা দখল করার পর দেশের শাসনভার কিভাবে ভাগাভাগি করবে? এ ব্যাপারে রশিদকে জিজ্ঞেস করলে সে জবাব দিল, যদি আমরা ক্ষমতায় যেতাম তাহলে একজন অত্যন্ত ভালো সৈনিক হিসেবে ফারুক সেনাবাহিনীর সর্বাধিনায়ক হতো, এমনকি প্রতিরক্ষা মন্ত্রণালয়ও তার অধীনে রাখা হতো। আমি বেসামরিক প্রশাসনের দায়িত্বভার নিতাম। তাহলে শাসন ব্যবস্থায় সর্বোচ্চ ক্ষমতার অধিকারী কে হতো? আমি জিজ্ঞেস করেছিলাম। আমরা ঠিক ক্ষমতায় যাবার জন্য এটা করিনি, তাছাড়া আমরা তা করলেও ঠিক হতো না। দ্বিধাগ্রস্ত কণ্ঠে রশিদ জবাব দিচ্ছিলেন। তার মানে দেশ চালানোর যোগ্যতা তোমাদের কারোরই ছিল না? আমি জিজ্ঞেস করলাম। আসলে তা নয়, যথেষ্ট জনসমর্থনের দরকার ছিল আমাদের। দুই মেজর প্রকৃতপক্ষে এমন একজন লোককে খুঁজছিল যে শেখ মুজিবের না করা কাজগুলো করতে সক্ষম হবে। এই লক্ষ্যে তারা দুজনেই শেখ মুজিবের চেয়ে যোগ্যতর আর একজন লোকের সন্ধান করছিল। এ প্রসঙ্গে ফারুক জানালো, আমাদের প্রথম পছন্দ ছিল জেনারেল জিয়া, কারণ একমাত্র তার উপর আমাদের মোটামুটি কিছুটা আস্থা ছিল। এ ব্যাপারে অনেক জুনিয়র অফিসার জেনারেল জিয়ার সঙ্গে আলাপ করে দেখতে চাইলেও কেউ তাকে প্রস্তাব দিতে সাহস পায়নি। ফারুকই শেষ চেষ্টা করে দেখতে মনস্থ করল। জেনারেল জিয়া ছিলেন ফারুকের 10 বছরের সিনিয়র। পাকিস্তান মিলিটারি একাডেমির প্রশিক্ষক থাকাকালীন ফারুক তাকে দেখেছে। যথেষ্ট সুখ্যাতির অধিকারী জিয়া সেনাবাহিনীতেও খুব জনপ্রিয় ছিলেন। তার সম্পর্কে একটা ভালো ধারণা ছিল সকলেরই। 1965 সালে তিনি 2য় পাঞ্জাব রেজিমেন্টে কমিশনপ্রাপ্ত হন। পরে তাকে 1st বেঙ্গল রেজিমেন্টে সরিয়ে দেয়া হয়। সামরিক গোয়েন্দা বিভাগে তিনি কাজ করেছেন 5 বছর। 1966 সালে বেঙ্গল রেজিমেন্টে ফিরে এসে রাইনের ব্রিটিশ সেনাবাহিনীতেও জিয়া 3 মাস কাজ করেন। 1971 সালে পাকিস্তান হানাদার বাহিনী বাঙালিদের উপর চড়াও হলে চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করে জেনারেল জিয়া প্রচুর খ্যাতি অর্জন করেন। পরে মুক্তিযুদ্ধ চলাকালীন জেট ফোর্স গঠন করে আরও বেশি খ্যাতির অধিকারী হন। সে কারণেই দেশ স্বাধীন হবার পর তার দ্রুত পদোন্নতি ঘটে। 1972 সালের ফেব্রুয়ারিতে কর্নেল, 1973-এর মাঝামাঝি ব্রিগেডিয়ার এবং একই বছর অক্টোবর তিনি মেজর জেনারেল পদে উন্নীত হন। ফারুক বলে,
ওই সময় জেনারেল জিয়ার প্রতি আমার অগাধ শ্রদ্ধাবোধ ছিল। আমার ইচ্ছে ছিল সেনাবাহিনীর সহায়তায় তাকে দেশের শাসনভার তুলে নেয়ার অনুরোধ জানাব। দেশের এই দুঃসময়ে জিয়ার মতো একজন নেতার দরকার বলে ফারুকের মনে হলো। তাই সে বহু চেষ্টায় জিয়ার সঙ্গে একটা সাক্ষাৎকারের বন্দোবস্ত করে নিল। ফারুকের ভাষায়, আমি সেনাবাহিনীর উপপ্রধান এবং একজন মেজর জেনারেলের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছিলাম। আমি যদি তাকে সোজাসুজি বলতাম আমরা দেশের প্রেসিডেন্টকে উৎখাত করতে চাই, তাহলে হয়তো সঙ্গে সঙ্গেই তিনি আমাকে তার পাহারাদার দিয়ে গ্রেফতার করে জেলে পুরতেন। আমাকে ঘুরিয়ে পেঁচিয়ে ওই ব্যাপারটির দিকে আসতে হয়েছিল। ফারুক বলে চলল, প্রকৃতপক্ষে আমরা দেশের দুর্নীতি, খুন, রাহাজানি ইত্যাদি দিয়ে আলাপ করতে করতে ওই পর্যন্ত পৌঁছালাম। আমি বললাম, দেশে একটা পরিবর্তন প্রয়োজন। জিয়া বললেন, হ্যাঁ হ্যাঁ, চলো আমরা বাইরে গিয়ে কথা বলি। আমরা আপনার সমর্থন ও নেতৃত্ব কামনা করি। ফারুকের মতে জেনারেল জিয়ার উত্তর ছিল, আমি দুঃখিত, আমি এ ধরনের কাজে নিজেকে জড়াতে চাই না। তোমরা জুনিয়র অফিসাররা যদি কিছু একটা করতে চাও, তাহলে তোমাদের নিজেদেরই তা করা উচিত, আমাকে এসবের মধ্যে টেনো না। 1976 সালের জুলাই মাস। লন্ডনে মুজিব হত্যার উপর একটা টিভি অনুষ্ঠান করেছিলাম। ফারুকের বলা কথা নিয়ে জেনারেল জিয়াকে সামনাসামনি জিজ্ঞেস করলাম। জিয়া তা অস্বীকার করলেন না, আবার স্বীকারও করলেন না। পরিবর্তে তিনি কোনো প্রশ্নের জবাব দেয়া থেকে বিরত রইলেন। আমি পুনরায় জবাব পাবার প্রচেষ্টা চালালে তিনি আমাকে বহু বছর ধরে দেশের বাইরে রাখার ব্যবস্থা করলেন। 1975 সালের মার্চ মাসেই ফারুক তার পরিকল্পনা কার্যকর করবে বলে সিদ্ধান্ত নিল। এই সিদ্ধান্তের পেছনে তেমন কোনো বিশেষ কারণ জড়িত ছিল না। জেনারেল জিয়াকে ওই অভ্যুত্থানে শরিক করতে না পারায় ফারুক ধৈর্যহীন হয়ে পড়েছিল। সে পরে স্কোয়াড্রন লিডার লিয়াকতকে অনুরোধ জানায় যাতে সে কয়েকটি মিগের সাহায্যে মুজিবের বাড়িকে সন্ত্রস্ত করে রাখে। ফারুক বলল, আমি বাড়িটা ঘিরে রাখব, আর তুমি তোমার মিগ দিয়ে পুরো ব্যাপারটাকে নিয়ন্ত্রণ করতে পারবে। লিয়াকত অনেকটা নিরাসক্তভাবে বলেছিল, ঠিক আছে, তাই হবে। ফারুক স্থির করল সে মার্চের 30 তারিখেই অভিযান পরিচালনা করবে। এ বিষয়ে বিস্তারিত আলাপের জন্য তৈরি হলো ফারুক। সে ভেবেছিল যে সবাই তার দুঃসাহসিক কর্মকাণ্ডে যোগ দেবে, কিন্তু না। সে অবাক বিস্ময়ে লক্ষ্য করল সে ছাড়া বাকি সবাই নিষ্ক্রিয়। ফারুক বলল, আমি আমার জীবনের প্রতি সবচেয়ে বেশি বীতশ্রদ্ধ হয়ে পড়েছিলাম। মেজর হাফিজ, কর্নেল আমিন এবং আহমেদ চৌধুরীর মতো আরও অনেকে শেষ পর্যন্ত রণে ভঙ্গ দিল। ওরা সবাই খুব বড় বড় বুলি আউড়িয়েছিল, রাতভর আলোচনা করে এটা করব ওটা করব ইত্যাদি মন্তব্য করল। কিন্তু যখন কাজের সত্যিকার সময় এলো, কেউই আর এগিয়ে এলো না। ওই দিন অবশ্য শেখ মুজিবও দারুণ আঘাত পেয়েছিলেন। সেদিন তার পিতা মারা যান। ষড়যন্ত্রের ব্যর্থতা ফারুককে মুজিব হত্যার ব্যাপারে অধিকতর সংকল্পবদ্ধ করে তুলল। শেখ মুজিবকে হত্যার পরিকল্পনা এখন থেকে ফারুকের নিজস্ব বিষয়ে রূপ নিল। সে বুঝে নিল কাজটা তাকে একাই করতে হবে। কিন্তু প্রথম দিকে তার উপর থেকে সন্দেহটা কাটিয়ে উঠতে তাকে বেশ কষ্ট করতে হয়েছিল। ফারুক বলল, যাদের সঙ্গে এ ব্যাপারে আলাপ হচ্ছিল তাদের সবাইকে বললাম ব্যাপারটা ভুলে যেতে। তারা যেন ভাবে আমি ঠান্ডা হয়ে গেছি। সেজন্যে এ প্রসঙ্গে যাবতীয় আলাপ আলোচনা আমি সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছিলাম। এ ব্যাপারে যে আমি আর কিছু ভাবছি না, এটা লোকজনকে বুঝাবার জন্যে ফরিদাকে নিয়ে প্রতিটা সামাজিক অনুষ্ঠানে, বনভোজনে এবং রাষ্ট্রীয় অনুষ্ঠানে যেতে শুরু করলাম। বাংলাদেশের অবস্থা টলটলায়মান, অথচ মুহূর্তের জন্যে হলেও ফারুক দম্পতি যেন ওসবের কোনো খবরই রাখে না।
ওরা যেন ঝামেলাবিহীন এক সুখী দম্পতি। ইতিমধ্যেই ফারুক গোপনে মুজিবের চতুর্দিকে মাকড়সার জাল বোনা অব্যাহত রেখেছিল। এই কৌশলগত পরিকল্পনার জন্যে তার ৮০০ লোকের প্রয়োজন ছিল, কারণ রক্ষী বাহিনীকে ঠেকানো সহ অন্যান্য পথ বন্ধ করার জন্য এই পরিমাণ সৈন্য তাকে সঙ্গে রাখতেই হবে। ফারুক অবশ্য চায়নি অপ্রয়োজনীয় রক্তপাত হোক, কিন্তু কিছু যাচাই বাছাই করে সে ভেবে দেখল অন্তত ৩০০ লোক হলেও উদ্দেশ্য সাধনে তেমন কোনো বেগ পেতে হবে না। ওই পরিমাণ সৈন্য তার নিজের অধীনেই বর্তমান ছিল। ১৯৭২ সালে ফার্স্ট বেঙ্গল ল্যান্সার্সের সংখ্যা সে নিজেই বাড়িয়েছিল। পরে সে ওই সৈন্যদের মধ্য থেকে বাছাই করে কিছু সংখ্যক সৈন্য কমান্ডো স্টাইলে ট্রেনিং প্রদান করে। সেগুলোকে সে হান্টার কিলার টিম বলে ডাকত। ওরা ছিল অত্যন্ত বিশ্বাসী, স্থায়ী এবং নীরব ধরনের। ফারুকের এ ধরনের ১৫০টি টিম ছিল, যাদের উপর সে সবসময় নিশ্চিতভাবে নির্ভর করতে পারত। এই সময়ে মেজর রশিদ এক বিব্রতকর অবস্থার মুখোমুখি হল। ভারতের গানারি স্টাফ কোর্স সমাপনান্তে সঙ্গত কারণেই তাকে যশোরের গানারি স্কুলে বদলি করা হলো। এতে করে সৈন্যদের উপর তার কমান্ড কার্যকরী না হবার পন্থায় পড়ে গেল সে। তবু শেষ নাগাদ ১ মাসের ছুটি নিয়ে রশিদ তাদের পরিকল্পনার উপর কাজ করার জন্যে ঢাকায় রয়ে গেল। সে সেনানিবাসে রাজনৈতিক আলাপ আলোচনায় যোগ দিল। রশিদ এক পর্যায়ে অত্যন্ত সতর্কতার সহিত ঢাকা ব্রিগেড কমান্ডার কর্নেল শাফাত জামিলের সঙ্গে বিষয়টা নিয়ে আলাপ তুলে দিল। বাংলাদেশে কি পরিমাণ নৈরাজ্য বিরাজ করছিল তা নিয়ে কথা হতে হতে শাফাত জামিল রশিদকে জিজ্ঞেস করে বসল, হ্যাঁ তা তো বুঝলাম, আমরা কি করব? রশিদ মুহূর্তের মধ্যে প্রসঙ্গ পাল্টিয়ে নিয়ে কর্নেলকে বলল, না স্যার, আমি তা বলছি না। আপনার নির্দেশ ছাড়া কি আমরা কিছু করতে পারব? আর যাই হোক, আপনি আমাদের ব্রিগেড কমান্ডার। রশিদের টনক নড়ল। সে তৎক্ষণাৎ ফারুককে সতর্ক করে দিয়ে বলল, সাবধান, কোনো অফিসারকে বিশ্বাস করো না। এখানে এমন অনেকে রয়েছে যারা দ্বৈত ভূমিকায় অবতীর্ণ হতে পারে, তখন আমাদের বিপদ হয়ে যাবে। ওই সময়ে রশিদ কর্নেল জামিলের সঙ্গে তার বদলির ব্যাপারে আলাপ করছিল। কর্নেল নিজ থেকেই রশিদকে ঢাকায় থেকে যেতে বলেছিল, কিন্তু রশিদ তা বিশ্বাস করতে পারেনি। কিন্তু ঠিকই কর্নেল শাফাত জামিলের অপ্রত্যাশিত সহায়তায় মেজর রশিদ আবার ১৯৪৫ সালের এপ্রিল মাসে ঢাকাস্থ ২য় ফিল্ড আর্টিলারির কমান্ডিং অফিসার হিসেবে বদলি হয়ে এলো। ফারুক অত্যন্ত আনন্দিত হল। দুই ভাইরা ভাই মিলে অন্যান্যদের সাহায্য ছাড়াই তাদের পরিকল্পনা এগিয়ে নিতে পারবে। ২য় ফিল্ড আর্টিলারির ছিল ৬টি ইতালীয় হাইইটজার, ১২টি যুগোস্লাভীয় ১০৫ মিলিমিটার হাউইটজার এবং ৬০০ সৈন্য। ফারুকের ছিল ৩০টি T-54 ট্যাঙ্ক এবং ৮০০ সৈন্য। রশিদের আর্টিলারি এবং তার ল্যান্সার দিয়ে রক্ষী বাহিনী এবং শেখ মুজিবকে সাহায্যকারী যে কোনো পদাতিক বাহিনীকে প্রতিরোধ করা সম্ভব বলে ফারুকের দৃঢ় বিশ্বাস ছিল। এখন কেবল একটা সমস্যাই রয়ে গেল, তা হলো কারো মনে সন্দেহ না জাগিয়ে এই দুটো শক্তিকে একত্রিত করতে হবে। রশিদ এর সমাধান নিয়ে এলো। সেনাবাহিনীর সদর দপ্তরের নিয়ম অনুযায়ী বেঙ্গল ল্যান্সার্স মাসে ২ বার ট্রেনিং এক্সারসাইজ পরিচালনা করতে পারে। এই এক্সারসাইজের উদ্দেশ্য ছিল অন্ধকারে সৈন্যদের নিজ নিজ অস্ত্রশস্ত্র বেছে নিয়ে শত্রুর মোকাবেলা করার জন্য প্রস্তুত হবার কৌশল সম্বন্ধে সম্যক অবগত করা। ৬ মাস ধরে তাদের এই দুই বাহিনীর রাত্রিকালীন মহড়ায় মহল্লার সকলেরই ট্যাঙ্ক ও অন্যান্য ভারী অস্ত্রের গুলির আওয়াজ সহ্য হয়ে যাবে। কাজেই বেঙ্গল ল্যান্সার্স রাতের অন্ধকারে অগ্রসর হলে কেউ সেটাকে সন্দেহের চোখে দেখার অবকাশ আর থাকবে না। মেজর রশিদ তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পেশ করে যে তার আর্টিলারি ও বেঙ্গল ল্যান্সার্সের একত্রে ট্রেনিংয়ের সুযোগ করে দেয়া প্রয়োজন।
এতে করে দুপক্ষই অনেক কিছু শিখতে পারবে। সেনাসদর এই প্রস্তাব যুক্তিযুক্ত মনে করে অনুমতি দিল। ফলে ফারুকের ট্যাঙ্ক আর রশিদের আর্টিলারি একত্রিত হল। এই সময় ফারুক তার ভয়ঙ্কর উদ্দেশ্যের উপর স্বর্গীয় মঞ্জুরি সিদ্ধান্ত নিল। ফারুক তাই চট্টগ্রামের হালি শহরে এক বিহারি পীরের নিকট উপস্থিত হল। মুজিব হত্যার ব্যাপারে তার ভূমিকাও কম ছিল না। চট্টলার ওই পাহাড়ি পীরের নাম আন্ধা হাফিজ। আন্ধা হাফিজ জন্মলগ্ন থেকেই অন্ধ। তিনি তার ধর্মপরায়ণতা ও অতীন্দ্রিয় সাধনায় সিদ্ধিলাভ করে অতীন্দ্রিয় জ্ঞান ও ভবিষ্যৎবাণী করার দুর্লভ ক্ষমতা অর্জন করেছিলেন। তার বহু ভবিষ্যৎবাণী নিষ্ফল না প্রমাণের কারণে তার ভক্ত অনুসারীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছিল। ফারুকের শ্বশুরপক্ষও অন্ধপীরের ভক্ত। ফারুক তার সঙ্গে আলাপ করার সিদ্ধান্ত নিল। সুযোগও মিলে গেল অচিরেই। ওই সময়ে বেঙ্গল ল্যান্সার্সের জন্যে চট্টগ্রামের হাটহাজারীর অদূরে দুদিনের রেঞ্জ ফায়ারিংয়ের শিডিউল পড়ল। ফারুক ২রা এপ্রিলেই আন্ধা হাফিজের সঙ্গে দেখা করার সুযোগ পেল। ফারুকের হাত নিজের হাতে তুলে নিয়ে অন্ধপীর অনেকক্ষণ ধরে কি যেন ভাবলেন। ফারুক কি যেন একটা কাঁপুনি তার হাতে অনুভব করতে পারছিল। ফারুকের মনের কথা পীরকে বলার আগেই আন্ধা হাফিজ বলে উঠলেন, আমি জানি তুমি ভয়ঙ্কর একটা কিছু করতে যাচ্ছ। করতে চাও করো, তবে মনে রেখো আমি তোমাকে যে নীতি অনুসরণ করতে বলছি তা যদি তুমি পালন না করো তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। তিনি তারপর ফারুককে বিশ্বস্ততার সঙ্গে অবশ্যই ৩টি নীতি মেনে চলতে নির্দেশ দিলেন। ১. আল্লাহ আর ইসলামের জন্য ছাড়া ব্যক্তিগত লাভের জন্য কিছু করবে না। ২. শক্তি অর্জন করো। ৩. সঠিক সময় বেছে নাও। তিনি মেজরকে আরও ৩ মাস অপেক্ষা করার পরামর্শ দিলেন। ফারুক বিস্ময়ে অভিভূত হয়ে গেল। স্বর্গীয় ইঙ্গিতের সঙ্গে যেন তার ধারণা অলৌকিকভাবে মিলে গেল। আন্ধা হাফিজের নির্দেশিত ৩ মাস অপেক্ষার পর যে সময় আসছে তা ফারুকের নিজের নির্ধারিত অভ্যুত্থানের উৎকৃষ্ট সময়ের সঙ্গে টায় টায় মিলে গেল। তার মন বলছিল ওই সময়ে কাজ করতে গিয়ে সে ব্যর্থ হতে পারে না। ৭ই জুন ১৯৭৫ সাল শেখ মুজিব কৃষক শ্রমিক আওয়ামী লীগ অর্থাৎ বাকশাল গঠন করলেন। তিনি মনে করলেন দেশের প্রশাসনের উন্নয়নের ক্ষেত্রে বিরাট বিজয় লাভ করেছেন। এই ব্যবস্থা বাস্তবে বাংলাদেশকে একদলীয় রাষ্ট্রে পরিণত করে এবং দেশের রাজনৈতিক আর প্রশাসনিক সর্বময় ক্ষমতা প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমানের হাতে ন্যস্ত হয়। তিনি ১৯৭২ সালে অভিষিক্ত প্রধানমন্ত্রীত্বের ক্ষমতার চেয়ে অধিক ক্ষমতাবান হয়েছিলেন এ কথা ঠিক জোর দিয়ে বলা যায় না। তখনও অবশ্য তার প্রতিটি কথাই আইন আর প্রতিটি ইচ্ছাই নির্দেশে পরিণত হয়েছিল। অদ্ভুত ঘটনাবহুল তার ৩.৫ বছর শাসনামলে জনপ্রিয়তা দারুণভাবে হ্রাস পেয়েছিল, যার কারণে তিনি অধিকতর ক্ষমতার অধিকারী হয়ে একনায়কতন্ত্র কায়েমের প্রয়োজনীয়তা অনুভব করলেন। ফাঁকা বুলি উড়িয়ে তিনি এবং তার শাসনযন্ত্র এ পরিবর্তনকে দ্বিতীয় বিপ্লব বলে আখ্যায়িত করলেন। প্রকৃতপক্ষে এটা ছিল এক ধরনের প্রাসাদ ষড়যন্ত্র যা দেশ থেকে মূল্যবোধ, গণতন্ত্র, ন্যায় বিচার আর গণমানুষের আশা আকাঙ্ক্ষাকে গলা টিপে হত্যা করেছিল। মুজিব শুরু করলেন প্রশাসনিক প্রক্রিয়ায় তার নিজের মাঝে ক্ষমতার ফোয়ারা সৃষ্টির কাজ। ওই বছরই জানুয়ারি মাসে জাতীয় সংসদে পাশ হয়ে গেল সংবিধানের ৪র্থ সংশোধনী। এই সংশোধনীর বলে মুজিব পার্লামেন্টের উপর ক্ষমতাসীন হলেন, আর দেশে একনায়কতন্ত্রই কেবল নাজিল করলেন না, তিনি প্রেসিডেন্ট হিসেবেও একটি একদলীয় শাসন ব্যবস্থা কায়েমেরও ক্ষমতা পেয়ে গেলেন। শেখ মুজিবের উক্ত ব্যবস্থার ফলে সকল বিরোধী রাজনৈতিক কর্মকাণ্ডের দরজা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেল।
বাকশালের সদস্য না হয়ে কারো পক্ষে কোনো ধরনের রাজনীতি করার আর সুযোগ রইল না। 1975 সালের 1 সেপ্টেম্বর থেকে বাকশালের শাসন ব্যবস্থা কায়েম হবার কথা ছিল। ইতিমধ্যেই শেখ মুজিব একেবারে সর্বনিম্ন স্তর থেকে শুরু করে সর্বোচ্চ স্তর পর্যন্ত দলীয় কাঠামো এবং বিভিন্ন স্তরের নির্বাহী ও কার্যকরী কমিটিসমূহ গঠনের কাজও সম্পন্ন করে ফেলেছিলেন। শেখ মুজিব নিজেই প্রেসিডেন্ট ও দলীয় চেয়ারম্যান রয়ে গেলেন। রাজনৈতিক দিকের সর্বোচ্চ পর্যায়ে তার নিকটতম লোকদের নিয়ে একটি 15 সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি গঠন করেন। সেখানে ক্ষমতাশালী 3 জন পার্টি সেক্রেটারির মধ্যে শেখ ফজলুল হক মনিও ছিল। তারপরের পর্যায় ছিল 115 সদস্য বিশিষ্ট একটি কেন্দ্রীয় কমিটি। তার নিচে ছিল 21 থেকে 32 সদস্য বিশিষ্ট 5টি কমিটি, যা কৃষক, শ্রমিক, যুবক, ছাত্র আর মহিলাদের নিয়ে কাজ করার কথা। সবগুলো কমিটির প্রত্যেকটি সদস্যই স্বয়ং শেখ মুজিব কর্তৃক নিয়োজিত। এইভাবে 61টা জেলার জন্যেও 61 জন গভর্নর মুজিব নিয়োগ করলেন। জেলা গভর্নরগণ বাংলাদেশ রাইফেলস, রক্ষীবাহিনী, পুলিশ এবং ওই এলাকায় অবস্থিত সেনাবাহিনী ইউনিটের নিয়ন্ত্রণ করার কথা ছিল। এসবই প্রমাণ করে যে বাকশাল ছিল শেখ মুজিবের আর এক রাজনৈতিক খেলার চমক। এতে দেশ পুনর্গঠনের কোনো উদ্দেশ্যই নিহিত ছিল না। বাকশাল সৃষ্টি হয়েছিল মুজিবের সকল বিরোধিতার অবসান ঘটাতে। হচ্ছিলও তাই। ধারালো নখর সমৃদ্ধ প্রসারিত বাঘের ভয়াল থাবার মতো বাকশাল এদেশের প্রতিটি মানুষের মাথার উপর এক বিভীষিকার মতো বিরাজ করছিল। সেই বাঘের ঘাড়ে চড়ে বসেছিলেন শেখ মুজিব। তিনি বেঁচে থাকলে তার ওই ভয়ঙ্কর ক্ষমতা লাভের আকাঙ্ক্ষা 1975 সালের 1 সেপ্টেম্বর পূর্ণ হতো। অত্যন্ত দুঃখের বিষয়, গণতন্ত্রের সমূলে ধ্বংস সাধন আর এক ব্যক্তির শাসনের বিরুদ্ধেও কোনোরকম গুরুত্বপূর্ণ গণপ্রতিবাদের সূচনা হল না। চতুর্দিকে তার চাটুকারের দল এই দ্বিতীয় বিপ্লবকে স্বাধীনতার পর দেশের অর্থনৈতিক মুক্তির এক বিরাট পদক্ষেপ বলে মাঠে ময়দানে চমৎকার বক্তৃতা দিতে থাকে। এমনকি পত্রিকার সম্পাদক বৃন্দও মন্তব্য করে, বঙ্গবন্ধুর নেতৃত্বে বাকশালের সদস্য হয়ে কাজ করার সুযোগ পেলে আমরা গর্বিত বোধ করব। শেখ মুজিব এতে খুশি না হয়ে পারেন কি করে? 21 জুলাই 1975 সাল ঢাকায় আয়োজিত এক সভায় শেখ মুজিব মনোনীত জেলা গভর্নরদের উদ্দেশ্যে বক্তব্য রাখলেন। স্বতঃস্ফূর্তভাবেই তিনি তাদের উদ্দেশ্যে সতর্কবাণী উচ্চারণ করে বলেন, আজ বাকশাল সদস্যদের সতর্ক থাকার কারণ হচ্ছে এই যে বাংলাদেশের জনগণ খুব বেশি প্রতিক্রিয়াশীল। তারা তোমাদেরকে নিশ্চিহ্ন করে ফেলবে। এই কথা তোমাদের মনে রাখা ভালো। তোমরা সারা জীবনভর নিবেদিত প্রাণ কাজ করে যাবে। যদি তোমরা একটা ভুল করো তাহলে তোমরা বাংলাদেশের মাটি থেকে নিঃশেষ হয়ে যাবে। এইটা বাংলাদেশের আইন। দুর্ভাগ্যক্রমে শেখ মুজিব নিজেই তার সতর্কবাণী কর্ণপাত করলেন না। এরই মধ্যে তার ভ্রান্তির পাহাড় সৃষ্টি হয়ে গেল।